আজ শুক্রবার, ফাতেমার মাদ্রাসা বন্ধ। তাই ফাতেমা তার বান্ধবী সুমাইয়াকে নিয়ে বিকেলে হাঁটতে বেরোলো। হাঁটতে হাঁটতে তারা একটি রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় ফাতেমা সেই গল্পওয়ালা দাদুকে দেখতে পায়। সুমাইয়া, ওই দেখ গল্পওয়ালা দাদু, যার কথা আমি তোকে বলেছিলাম। তাই নাকি? উনি তোর সেই গল্পওয়ালা দাদু? তাহলে চল আজ আমরা একটা গল্প শুনি। আরে ফাতেমা, উনি তো চলে যাচ্ছে, ওনাকে ডাক। দাদু, ও দাদু, ও গল্পওয়ালা দাদু, দাঁড়াও। দাদু, ও দাদু। আরে এ তো ফাতেমা। কেমন আছো দাদু ভাই? আহ, আহ, ভালো আছি দাদু। তুমি কেমন আছো? তোমাকে ডাকতে ডাকতে একেবারে হাঁপিয়ে গেছি। তুমি তো চলেই যাচ্ছিলে। আরে শান্ত হও, শান্ত হও। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? দাদু, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দাদু, এ হলো আমার বান্ধবী সুমাইয়া। আমি ওর কাছে তোমার কথা বলেছিলাম। তুমি হলে গল্পওয়ালা দাদু। তোমার গল্প শুনে আমি জীবনে একেবারে বদলে গেছি। আমি আর এখন আমার মায়ের সাথে একদমই দুষ্টুমি করি না। মায়ের সব কথা শুনি। মা আমাকে খুব ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগলো। গল্প শুনে তুমি নিজের মধ্যে পরিবর্তন এনেছো। হ্যাঁ দাদু, তোমার গল্প আমার খুব ভালো লেগেছিল। তারপর আমি তোমাকে অনেক খুঁজেছি, কোথাও পাইনি। আজ আমিও আমার বান্ধবী সুমাইয়া তোমার কাছ থেকে নতুন আরো একটি গল্প শুনতে চাই। তুমি কি আমাদের নতুন একটি গল্প শোনাবে? অবশ্যই শোনাবো দাদু ভাই। তোমাদের মতো ছোট ছোট বাচ্চাদের গল্প শোনানোই তো আমার কাজ। তাহলে চলো আমরা ওই গাছের নিচে বসে বসে তোমার কাছ থেকে গল্প শুনি। এরপর একটি গাছের নিচে বসে বসে সেই গল্পওয়ালা দাদু ফাতেমা ও তার বান্ধবী সুমাইয়াকে নতুন একটি ইসলামিক গল্প শোনাতে লাগলো। শুনো তাহলে গল্প। অনেক দিন আগের কথা। এক গ্রামে রাবিয়া নামক এক মহিলা তার দুই সন্তান হামিদ ও সামিয়াকে নিয়ে বাস করত। ছোটবেলা হামিদের বাবা মারা যায়। এরপর থেকে মা রাবিয়া বেগমই হাতে সেলাইয়ের কাজ করে কোনো রকমে দুই সন্তানকে নিয়ে দিন পার করছিল। কারণ তারা ছিল খুবই গরিব। হামিদের বাবা একজন কাপড়ের ব্যবসা ছিলেন, কিন্তু উনি মারা যাবার পর রাবিয়া বেগম খুব কষ্ট করে সন্তান দুটোকে মানুষ করছে। একদিন হামিদ তার বাবার রেখে যাওয়া পুরনো সাইকেল নিয়ে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। এমন সময় কিরে হামিদ, শুনেছি তোর এই পুরনো সাইকেলটা নাকি তোর দাদা চালিয়ে গেছেন, তারপর তোর বাবাও চালিয়েছেন, এবার তুইও চালাচ্ছিস। একটু যত্ন করে চালাস রে, তোর সন্তানের জন্য তো রেখে যেতে হবে। হ্যাঁ। এভাবে হামিদের বন্ধু নাবিল হামিদকে উপহাস করতে থাকে। নাবিল ছিল তার বড়লোক বাবার একমাত্র সন্তান, তাই সে সব সময় হামিদকে ছোট নজরে দেখত। এদিকে হামিদ প্রতিদিন বন্ধুদের উপহাস শুনে তার মনটা খুব খারাপ হয়ে যেত। সে কোনো কথা না বলে চুপচাপ বাড়ি ফিরে আসে আর মুখ গোমড়া করে বসে থাকে। ভাইয়া, ও ভাইয়া, তুমি এভাবে মুখ গুমরা করে বসে আছো কেন? মা তোমাকে ডাকছে। এই তুই যা তো এখান থেকে, মা ডাকছে, আমি সময় হলে চলে যাব, তোকে বলতে হবে না, যা বলছি। কি হয়েছে বাবা হামিদ? তুমি এত রাগ করে আছো কেন? মায়ের কথা শুনতে হয় বাবা। ছেলেকে শুধু মায়ের কথাই শুনতে হবে? মায়ের কি কখনো ছেলের কথা শুনতে হয় না? তোমাকে কতদিন বললাম আমাকে একটা নতুন সাইকেল কিনে দাও। এই পুরনো ভাঙা সাইকেল দেখে প্রতিদিন আমার বন্ধুরা আমাকে উপহাস করে, হাসাহাসি করে। দুঃখ করো না বাবা হামিদ, এই সাইকেলটি তোমার বাবার অনেক স্মৃতি জড়ানো। এই সাইকেলটির দিকে তাকালে আমার তোমার বাবার কথা মনে পড়ে যায়। তুমি চিন্তা করো না বাবা, কিছুদিন পরে আমি তোমাকে নতুন আরেকটি সাইকেল কিনে দেব। আর কয়েকটা দিন সবুর করো। আর কত সবর করব মা? আজ 2 বছর ধরে তুমি একই কথা বলে যাচ্ছ। আমার সব বন্ধুদের নতুন নতুন সাইকেল, আমি শুধু পুরনো সাইকেল নিয়ে মাদ্রাসাতে যাই। আমার খুব খারাপ লাগে। বাবা হামিদ, তুমি এখন বড় হয়েছো, তুমি সব কিছু বুঝতে পারো। তুমি জানো আমি কত কষ্ট করে তোমাদের মুখে খাবার তুলে দেই। আমি প্রাণপণ চেষ্টা করছি বাবা তোমাকে নতুন আরেকটি সাইকেল কিনে দেওয়ার জন্য। দুনিয়াতে কোন মায়ের ইচ্ছা না করে বলো তার সন্তানের ইচ্ছাটি পূরণ করতে? আমি তো সব সময় বলি, তোমার বাবা মরে না যেয়ে যদি আমি মরে যেতাম তাহলে খুব ভালো হতো। অন্তত তোমাদের এমন কষ্ট করে দিন পার করতে হতো না। হামিদ ছিল খুবই বুদ্ধিমান একটি ছেলে। ছোটবেলা থেকে সে তার মায়ের কষ্ট দেখেছে, তাই খুব সহজেই হামিদ তার মায়ের কষ্ট উপলব্ধি করতে পারে। কেঁদো না মা, চলো ঘরে ফিরে যাই, আমার অনেক ক্ষুধা লেগেছে। সামিরা, চল। এরপর তারা ঘরে ফিরে যায় আর সবাই একসাথে খাবার খায়। পরের দিন সকালে হামিদের মা হামিদকে ডাকছিল।
বাবা হামিদ, কাপড়গুলো তোমার সামাদ চাচার দোকানে দিয়ে এসো, আর উনি কিছু নতুন অর্ডার দিবেন, ওগুলো নিয়ে এসো। আর হ্যাঁ, আসার পথে আজকের মজুরিগুলো নিয়ে এসো, বাড়িতে কিছু বাজার করতে হবে। ভাইয়া, ও ভাইয়া, তুমি কিন্তু বেশি দেরি করো না, তাড়াতাড়ি এসো, মাদ্রাসাতে ক্লাসের সময় হয়ে যাবে। যদি ঠিক সময় মাদ্রাসাতে পৌঁছাতে না পারি তাহলে উস্তাদজি আমাকে খুব মারবে। আরে না, তুই চিন্তা করিস না, আমি এই যাব আর চলে আসব, তুই তোর ব্যাগপত্র গুছিয়ে নি। এই বলে হামিদ তার মায়ের দেয়া কাপড়ের ব্যাগটি সাইকেলের পিছনে বেঁধে দৌড়ে ছুটে যায় মহাজন সামাদ সাহেবের দোকানে। এই সামাদ সাহেবের কাপড়গুলোই হামিদের মা মজুরির বিনিময়ে সেলাই করে দেয়, আর হামিদ প্রতিদিন মায়ের সেলাই করা কাপড়গুলো এই দোকানে পৌঁছে দেয় আর নতুন কিছু অর্ডার নিয়ে তার মাকে ফিরিয়ে দেয়। এরপর তার ছোট বোন সামিরাকে নিয়ে মাদ্রাসাতে যায়, তাই প্রতিদিন সকালে হামিদকে সাইকেল নিয়ে খুব দৌড়াতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহাজন চাচা, এই নিন, মা এই কাপড়গুলো পাঠিয়েছে আর আজকের মজুরিগুলো দিতে বলেছে। আরে দাঁড়া, দেব তো, আগে কাপড়গুলো একটু চেক করে তো দেখতে দিবি। কি রে হামিদ, সেলাইগুলো তো খুব একটা ভালো হয়নি। আমি তো এরকম করে সেলাই করতে বলিনি। তোর মায়ের মেশিনটা কি অনেক পুরনো? এভাবে সেলাই করলে তো তোর মাকে দিয়ে বেশি দিন কাজ করানো যাবে না। আচ্ছা যাই হোক, এই নি 500 টাকা। না চাচা, আমার মা খুব যত্ন করে সেলাই করেন। অবশ্য মেশিনটা অনেক পুরনো হয়ে গেছে, মা বলেছেন খুব তাড়াতাড়ি নতুন আরেকটা মেশিন কিনবেন। কিন্তু চাচা, মা তো বলেছিল আজ 800 টাকা মজুরি হয়েছে, আপনি 500 টাকা দিলেন যে? আরে তোর মা ঠিকই বলেছিল, আজকের মজুরি 800 টাকাই হয়েছিল, কিন্তু তোর মায়ের সেলাই খুব একটা ভালো হয়নি, পুরনো মেশিনের সেলাই তো, তাই বোধহয় এমন হয়েছে, আর সেই জন্যই 300 টাকা কাটা পড়েছে। এবার কথা না বলিয়ে নতুন এই কাপড়গুলো নিয়ে তোর মাকে দে, আর বলিস একটু ভালো করে সেলাই করতে। সত্যি বলতে হামিদের মায়ের মেশিনটি ছিল একেবারেই পুরনো। আজকাল ডিজিটাল মেশিনের সেলাইয়ের সাথে হামিদের মায়ের পুরনো মেশিনের সেলাই একেবারেই বেমানান। কিন্তু নতুন সেলাই মেশিন কেনার মতো সামর্থ্য হামিদের মায়ের নেই, তাই সে কষ্ট করে এই মেশিন দিয়েই সেলাইয়ের কাজ সম্পন্ন করে। এরপর হামিদ মহাজন চাচার কাছ থেকে নতুন অর্ডার নিয়ে বাড়ি ফিরে আসে। সে তাড়াহুড়া করে কাপড়গুলো বাড়ির সামনে রেখেই ছোট বোন সামিরাকে নিয়ে মাদ্রাসায় যেতে থাকে। ভাইয়া, ও ভাইয়া, একটু তাড়াতাড়ি যাও না, মনে হয় আজও ক্লাস শুরু হয়ে যাবে, উস্তাদজি আমাকে খুব পিটাবে। আরে যাচ্ছি তো, এরকম ভাঙাচোরা সাইকেল নিয়ে আর কত জোরে যাওয়া যায়? তুই শুধু তোর ক্লাসের কথা ভাবছিস? আরে আমাকেও তো ওস্তাদজি ক্লাসে দেরি হলেই টেবিলের উপরে দাঁড় করিয়ে রাখে। আরে এখন আবার কি হলো? সাইকেলের চেনটি ছিঁড়ানোর সময় পেল না। ফাতেমা, একটু নাম তো, মনে হয় সাইকেলের চেনটি খুলে গেছে। এরপর হামিদ ছোট বোন সামিরাকে দাঁড় করিয়ে সাইকেলের চেন লাগাতে থাকে। বেশি তাড়াহুড়া করতে যেয়ে হামিদ সাইকেলের প্রতি খুবই বিরক্ত হয়ে যায়। চেনটি সে কোনোভাবেই লাগাতে পারছিল না। ধ্যাত, হচ্ছেই না, আজ এমনিতেই দেরি হয়ে গেছে, তারপরে আবার এই সাইকেল। না ভাইয়া, ও ভাইয়া, কি হলো? তাড়াতাড়ি করো না, এতক্ষণে উস্তাদজি ক্লাসে ঢুকে গেছেন, একটু তাড়াতাড়ি করো। আরে আমি কি করব, দেখছিস তো চেনটা লাগাতে পারছি না। যাক বাবা, চেনটা একেবারে ছিঁড়েই গেল। চেনটা ছিঁড়ে গেছে? ভাইয়া, এখন কি হবে? আমরা মাদ্রাসাতে কিভাবে যাব? তুই এত চিন্তা করিস না তো বোন। মা বলেন আল্লাহ পাক আমাদের কঠিন পরীক্ষা নিচ্ছেন, ধৈর্যের সাথে আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তুই এক কাজ কর, তুই সাইকেলের পিছনে বস, আমি তোকে সাইকেল ঠেলে ঠেলে মাদ্রাসায় নিয়ে যাই। এরপর উস্তাদজি যখন তোকে জিজ্ঞাসা করবে তুই এত দেরি করে আসলি কেন, তুই বলবি আমার ভাইয়া আমাকে দেরি করে নিয়ে এসেছে, সব দোষ আমার উপরে দিয়ে দিবি, ঠিক আছে? কিন্তু তুমি উস্তাদজিকে কি বলবে? আমি আর কি বলবো, যা সত্য তাই বলবো। আমি বলবো রাস্তায় আমার সাইকেলের চেন ছিঁড়ে গেছে, তাই হেঁটে হেঁটে আসতে আমার দেরি হয়েছে, তারপর যা হয় হবে। এভাবে দুই ভাই বোন কথা বলতে বলতে তাদের মাদ্রাসাতে পৌঁছে যায়। এদিকে তাদের প্রথম ক্লাস প্রায় শেষের দিকে। কি ব্যাপার হামিদ, তুমি এখন ক্লাসে উপস্থিত হলে? আমি লক্ষ্য করি তুমি প্রায় দিনই দেরিতে ক্লাসে উপস্থিত হও। বুঝতে পেরেছি, শুধু ফাঁকিবাজি, তাই না? না ওস্তাদজি, আসলে রাস্তায় আমার সাইকেলের চেনটা ছিঁড়ে গিয়েছিল, তাই হেঁটে হেঁটে আসতে এতটা দেরি হলো। না উস্তাদজি, ও তো প্রতিদিনই একই কথা বলে। তো প্রতিদিনই একই কথা বলে, সাইকেলের চেন নাকি প্রতিদিনই ছিঁড়ে যায়, চেন নাকি প্রতিদিনই ছিঁড়ে যায়।
এই চুপ, কোনো কথা নয়, একদম চুপ। হামিদ, সোজা দাঁড়িয়ে থাকো। আমি যতক্ষণ ক্লাস করব তুমি পড়ে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? এভাবে পুরোটা ক্লাস হামিদ দাঁড়িয়ে থাকে। এরকম ঘটনা আজ প্রথম নয়, হামিদের সাথে এমন ঘটনা প্রায় ঘটে থাকে। হামিদের অনেক খারাপ লাগছিল, কারণ সে তার মনের অবস্থা কাউকে বোঝাতে পারলো না। নিজের প্রতি নিজের খুব রাগও হচ্ছিল, আবার নিজের বোনের কথাও চিন্তা করছিল। না জানি ফাতেমাকেও তার ওস্তাদজি কি শাস্তি দিচ্ছে। সব নষ্টের মূল হচ্ছে ওই সাইকেল। না না, আজ এর একটা বিহিত আমাকে করতেই হবে। এই ভেবে হামিদ মাদ্রাসা ছুটির পর তার বোনকে বাড়িতে পৌঁছে দিয়েই তার বেস্ট ফ্রেন্ড নাহিদকে নিয়ে একটি সাইকেলের দোকানে যায়। এই সাইকেলের দোকানে হামিদ মাঝে মধ্যেই আসে নতুন সাইকেল দেখার জন্য। হামিদ দাঁড়া, আমার সাইকেলটি তালা মেরে নেই, একেবারে নতুন সাইকেল, যদি হারিয়ে যায়। আরে না, কিছুই হবে না, আমরা তো ভিতরে যাব আর এখনই ফিরে আসব, মাত্র 2 মিনিটের কাজ। এরপর তারা দুই বন্ধু দোকানের মধ্যে চলে যায় আর দোকানদারকে বিভিন্ন সাইকেলের দাম জিজ্ঞাসা করতে থাকে। আচ্ছা বাবারা, তোমরা এত সাইকেলের দাম জিজ্ঞাসা করছো, তোমরা কি এখনই সাইকেল কিনবে? আর কয়টা সাইকেল কিনবে তোমরা? একে একে সব সাইকেলের দামই তো জিজ্ঞাসা করলে। না আঙ্কেল, আসলে আমরা এখন কিনবো না, আমরা সাইকেল দেখতে এসেছিলাম। হামিদ চল ফিরে যাই, উনি এখন আমাদের সাথে রাগ করতে পারেন, অন্য আরেকদিন আসবো। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, চল। এই বলে দুই বন্ধু দোকান থেকে বাইরে চলে আসে, কিন্তু বাইরে এসেই দেখে নাহিদের সাইকেলটি আর নেই। হামিদ, আমার সাইকেল কই? আমার নতুন সাইকেল। সাইকেল হারিয়ে ফেললে আমার বাবা আমাকে মেরেই ফেলবে। আমার সাইকেল কই? আরে তাই তো, তোর সাইকেল কি হলো? এখানে তো ছিল। হায় আল্লাহ, এখন কি করব? সব দোষ তোর। আমি বলেছিলাম সাইকেলটি তালা মেরে যাই না, তুই আমাকে তালা মারতে দিলি না। এখন বুঝ চলো, আমি কিন্তু সাইকেল ছাড়া বাড়ি ফিরতে পারবো না, আমার বাবা আমাকে মেরেই ফেলবে। ভাই নাহিদ, তুই এখন আমার সাথে ঝগড়া করিস না, তার চেয়ে বরং চল আমরা দুই বন্ধু মিলে আশেপাশে একটু খুঁজে দেখি। এই বলে দুই বন্ধু হামিদের পুরনো সাইকেলটি নিয়ে এদিক ওদিক নাহিদের সাইকেলটি খুঁজতে থাকে, কিন্তু কোথাও তারা নাহিদের সাইকেলটি খুঁজে পায় না। তারা দুজনে খুব ক্লান্ত হয়ে পড়ে। তারা একটি পার্কে বসে পড়ল। নাহিদ, তোর সাইকেলটা তো পেলাম না। আমার মনে হয় তোর সাইকেলটা কেউ চুরি করে অন্য কোথাও বিক্রি করে দিয়েছে। চল তুই আর আমি বরং এখানকার কিছু লোকদের জিজ্ঞাসা করি চোরাই মাল কোথায় বিক্রি করা হয়, ওখানে গেলে নিশ্চয়ই তোর সাইকেল খুঁজে পাওয়া যাবে। তোর যা ইচ্ছা তাই কর, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি আমি সাইকেল ছাড়া বাড়ি ফিরতে পারবো না। যদিও আজকে দিনটা উল্টাপাল্টা কিছু বলি, কিন্তু কালকে সাইকেল না পেলে আমার বাবা আমাকে মেরে ফেলবে। এমন সময় দেখলো একটু দূরেই একটি বাচ্চা নাহিদের সাইকেলের মতো একটি সাইকেল নিয়ে খেলা করছে, আর তার বাবা অন্যদিকে ঘুরে মোবাইলে কথা বলছে। নাহিদ, এই নাহিদ, দেখ দেখ, ওইটা তোর সাইকেল না? আরে তাই তো, ওটা তো দেখতে একেবারে আমার সাইকেলের মতোই মনে হচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ, ওটাই আমার সাইকেল। বুঝতে পেরেছি কি করতে হবে। নাহিদ, তুই আমার সাইকেলটি নিয়ে ওই পুকুর পাড়ে চলে যা, আমি একটু পরে আসছি। এই বলে হামিদ এক পা করে সেই বাচ্চাটির কাছে যায় আর তাকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করতে থাকে। সেই সাইকেলটি কোথায় পেয়েছে আর সাইকেলটি তার কাছে কবে থেকে আছে। এদিকে বাচ্চাটির বাবা কথা বলতে বলতে একটু দূরে চলে যান, আর এই সুযোগে হামিদ বাচ্চাটিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সাইকেলটি নিয়ে দৌড়ে ছুটে আসে নাহিদের কাছে। নাহিদ, এই নি তোর সাইকেল, খুব কষ্ট করে এনেছি রে। হামিদ, এটা তো আমার সাইকেলের মতো, কিন্তু এটা তো আমার সাইকেল নয়। এখন আবার কি বলছিস? এটা তোর সাইকেল না? আরে না, এটা তো আমার সাইকেল না। তবে ভালোই হয়েছে, আমার সাইকেল কেউ চুরি করে নিয়ে গেছে। আমরা না হয় অন্য কারোটা চুরি করে নিয়েছি। চুরি হয়েছে আর চুরি করেছি সমান সমান। না না, তুই এটা কি বলছিস? আমাদের সাইকেলটা অন্য লোকে চুরি করেছে, আর আমরা একটা নিরপরাধী মানুষের সাইকেল চুরি করেছি। এতে সমান সমান কি করে হয়? এটা তো পাপ, আমরা কখনোই এই পাপ কাজ করতে পারি না। আমি এখনই যাচ্ছি, যার সাইকেল তাকে ফেরত দিয়ে আসবো। আর তুই চিন্তা করিস না, সাইকেলটি ফেরত দিয়েই আমরা কাশেম কাকার কাছে যাব। কাকা নিশ্চয়ই একটা উপায়। এই বলে হামিদ সাইকেলটি নিয়ে সেই বাচ্চার কাছে ফিরিয়ে দেয় আর তার বাবার কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর বন্ধু নাহিদকে নিয়ে কাশেম খানের কাছে যায়। কাশেম খান ছিলেন
ছিলেন হামিদের বাবার বন্ধু। তারা একসাথে ব্যবসা করত। কাশিম খান লোকটা তেমন সুবিধার ছিল না। হামিদের বাবা মারা যাবার পরই কাশিম খান হামিদের পরিবারকে অন্য নজরে দেখত। হামিদ এত কিছু বুঝতো না। সে জানতো কাশিম খান তার বাবার বন্ধু। এই ভেবে হামিদ সব কথা কাশিম খানের কাছে খুলে বলল। আরে বাবা হামিদ, এত কিছু ভাবছো কেন? নতুন আরেকটা সাইকেল কিনে নিলেই তো হয়। নতুন সাইকেল? কি বলছেন আঙ্কেল? আমি অত টাকা কোথায় পাবো? টাকার চিন্তা করো না, আমি না হয় তোমাকে 5,000 টাকা ধারই দিলাম, এই নাও। নাহিদ, আজ অনেক দৌড়াদৌড়ি করেছি, অনেক ক্লান্ত লাগছে, বড় খিদেও পেয়েছে। চল আজ আমরা বাড়ি ফিরে যাই, আগামীকাল তোর জন্য একটা নতুন সাইকেল কিনবো। হ্যাঁ হামিদ, তুই ঠিকই বলেছিস, আমারও বড্ড ক্ষুধা লেগেছে। তাছাড়া সারাদিন বাড়ি ফিরিনি, বাবা নিশ্চয়ই আমাকে খুব বকাঝকা করবে। আজকের মতো বাবাকে কিছু একটা বলে নিব। চল বাড়ি ফিরে যাই। এই বলে তারা দুই বন্ধু যার যার বাড়ি ফিরে যায়। হামিদ বাড়ি ফিরে দেখে তার মা একটু একটু করে কান্না করছে আর কাপড় সেলাই করছে। হামিদেরও মনটা ভালো নেই। সে কোনো কথা না বলে চুপচাপ সামিরার ঘরে চলে যায় আর জিজ্ঞাসা করে, সামিরা, মায়ের কি হয়েছে রে? মাকে দেখলাম মনে হচ্ছে কান্নাকাটি করছে। তুই কি জানিস মায়ের কি হয়েছে? ভাইয়া, আমি জানি মায়ের কি হয়েছে। মা আজ আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল। জানো ভাইয়া, আজ আমাদের বাড়িতে কাশিম কাকু এসেছিলেন। মাকে অনেক পচা পচা কথা বলেছে। মাকে বলেছেন, তুমি আমাকে বিবাহ করো, আমি তোমাকে খুব ভালো রাখবো। মা কাশিম কাকুকে অনেক গালমন্দ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। কাশিম কাকু মাকে আরো অনেক বাজে বাজে কথা বলেছিল। তাই মা আজ অনেক কান্নাকাটি করেছে। মা আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছে ভাইয়া, আমিও কেঁদেছি। সিসি, এরকম একটা খারাপ মানুষের কাছ থেকে আমি টাকা ধার করেছি? এই কথাটা যদি আমার মা শুনতে পায় তাহলে না জানি মা কত কষ্ট পাবে। না না, মা শোনার আগে এই টাকা আমি ফেরত দিয়ে আসবো। আমাদের জন্য মা কত কষ্ট করছে, আর আমার সেই মাকে এরকম পচা পচা কথা বলেছে। সে আমাদের কখনোই ভালো চায় না। আমি বুঝতে পেরেছি কেন সে ইচ্ছা করে আমাকে টাকা ধার দিল। এই বলে হামিদ কাশিম খানের টাকাগুলো ফিরিয়ে দিয়ে আসে। এদিকে নাহিদ হামিদদের বাড়িতে এসে হামিদকে না পেয়ে সামিরার কাছে খবর জানিয়ে যায় তার সাইকেলটি ফিরে পেয়েছে। আসলে নাহিদের বাবা নিজেই তার ছেলের সাইকেলটি লুকিয়ে রেখেছিল যাতে সে হামিদের সাথে ঘোরাফেরা করতে না পারে। এরপর হামিদ বাড়ি ফিরলে সামিরা নাহিদের সাইকেলের কথা তার ভাইয়াকে জানিয়ে দেয়। হামিদ কিছুটা চিন্তামুক্ত হয়। পরের দিন ছোট বোন সামিরাকে নিয়ে হামিদ মাদ্রাসাতে যায়। আজ মাদ্রাসার উস্তাদজি সকল ছাত্রদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, শুনো সকল ছাত্ররা, আগামী পরশুদিন তোমাদের জন্য সাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যারা এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করবে তাদের জন্য রয়েছে প্রথম পুরস্কার একটি আধুনিক সাইকেল, এরপর দ্বিতীয় পুরস্কার একটি স্প্রিং বোর্ড, আর তৃতীয় পুরস্কার একটি ফুটবল। তোমরা সকলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। উস্তাদজির এমন খেলার আয়োজন দেখে হামিদ খুব খুশি হয়, কারণ তার একটি নতুন সাইকেলের খুব শখ। বহুদিন ধরে সে অপেক্ষায় আছে তার একটি নতুন সাইকেল হবে। তাই সে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়। আর তাই তার বন্ধু নাহিদকে বলল, নাহিদ বন্ধু, আমি জানি তুই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবি না, কারণ তুই ভালো সাইকেল চালাতে পারিস না। তাই বলছিলাম তোর সাইকেলটি যদি আমাকে দিতি তাহলে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতাম। তুই তো জানিস আমার বাবার সাইকেলটা একেবারেই পুরনো, এটা দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা কোনোভাবেই সম্ভব নয়। হামিদ, আমি বুঝতে পেরেছি ভাই, আসলে তোকে কি বলবো, আমার বাবা তোর সাথে কথা বলাটাই আমার বন্ধ করে দিয়েছে। আর যদি জানতে পারে তুই আমার সাইকেল নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিস তাহলে আমাকে মেরেই ফেলবে। তুই আমাকে মাফ করে দে ভাই, আমি সাইকেলটা দিতে পারবো না। নাহিদের কথায় হামিদ খুব কষ্ট পায়। সে আর কোনো কথা না বলে ছোট বোন সামিরাকে সাইকেলের পিছে বসিয়ে বাড়ি ফিরতে থাকে। ভাইয়া, আমি জানি তুমি যদি এই সাইকেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করো তাহলে তুমি ফার্স্ট হবে, কারণ আমার ভাইয়া সবথেকে ভালো সাইকেল চালাতে জানে। আচ্ছা ভাইয়া, যদি তুমি প্রথম পুরস্কার সাইকেলটি পেয়ে যাও তাহলে খুব মজা হবে, তাই না? আমরা প্রতিদিন নতুন সাইকেলে খুব তাড়াতাড়ি মাদ্রাসাতে পৌঁছে যাব। আমাদের আর মাদ্রাসায় পৌঁছাতে দেরি হবে না। খুব মজা হবে ভাইয়া।
ছোট বোন সামিরার কথায় হামিদের মনের কষ্টটা যেন আরো বেড়ে যাচ্ছে, কারণ সে তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই পারবে না, তার তো সাইকেল নেই। তাই সে বোনের কথায় কোনো জবাব দিল না, চুপচাপ বাড়িতে পৌঁছে গেল আর সাইকেলটি উঠোনে ধাক্কা মেরে ফেলে দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। হামিদের মা বুঝতে পারলো হামিদ কোনো বিষয়ে খুব রেগে আছে। তিনি সামিরাকে জিজ্ঞাসা করলেন। সামিরা তার মাকে সব কথা খুলে বলল। বাবা হামিদ, আমি বুঝতে পারছি তোমার অনেক খারাপ লাগছে, কিন্তু একটা কথা মনে রেখো বাবা, অন্যের উপরে ভর করে কখনো সফলতা অর্জন করা যায় না। তাছাড়া তোমাকে বিশ্বাস করতে হবে যার ভাগ্যে যা লেখা আছে তার কাছে অতটুকু জিনিসই থাকবে, কারণ এটাই তার তকদির। আমি তোমার মা, তোমাকে আমি আদেশ করছি এই প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করবে, আর তোমার বাবার সাইকেল নিয়েই তুমি অংশগ্রহণ করবে। মনে রেখো বাবা, প্রতিযোগিতায় জিতা বা হারা সেটা কোনো ব্যাপার নয়, মূল বিষয় হচ্ছে তুমি সর্বোচ্চ চেষ্টা করবে, চেষ্টার কোনো ত্রুটি রাখবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কাজের চেষ্টাকে কখনোই বিফলে দেন না। তোমার মায়ের দোয়া সবসময় তোমার সাথে আছে বাবা। নিজের মনকে শক্ত করো, আল্লাহর উপর ভরসা রাখো। প্রতিযোগিতা মানে হয় জেতা না হয় শেখা, এখানে হারা বলতে কিছু নেই বাবা। মায়ের কথায় হামিদের মনটা প্রশান্তিতে ভরে যায়। সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রাজি হয়ে যায়। এরপর হামিদ তার বাবার সাইকেলটিকে খুব যত্ন করতে থাকে। এমন সময় নাহিদ আসে। হামিদ বন্ধু, আমাকে তুই ক্ষমা করে দে। সেদিন তোকে আমি সাইকেলের কথা মানা করে আমি নিজেও অনেক কষ্ট পেয়েছি। বিশ্বাস কর, আমি আমার বাবাকে এই 2 দিন খুব ভালো করে বুঝিয়েছি, উনি রাজি হয়েছেন। তাই আমি তোর কাছে ছুটে এসেছি। কাল তুই আমার সাইকেল নিয়েই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবি। নাহিদ, তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি। তুই এখানে এসে আমার প্রকৃত বন্ধুর পরিচয় দিয়েছিস। আল্লাহ তোর ভালো করুন, কিন্তু আমি তোর সাইকেলটি নিব না। আমার যা আছে এই নিয়েই আমি অনেক ভালো আছি। আমি আমার বাবার সাইকেল নিয়েই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আসলে আমি বুঝতে পেরেছি আমার ভাগ্যে যখন নতুন সাইকেল লেখা হবে আমি তখনই নতুন সাইকেল পাবো। হয়তো এই সাইকেলটি আমার তকদিরেই লেখা ছিল। এখন আর আমার কোনো মন খারাপ লাগে না। এরপর পরের দিন সাইকেল প্রতিযোগিতা শুরু হয়। হামিদের মা কোরআনের আয়াত পড়ে হামিদকে মাথায় হাত বুলিয়ে দিলেন। হামিদ বিসমিল্লাহ বলে প্রতিযোগিতায় অংশগ্রহণ শুরু করলো। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, তুমি আমার মায়ের দোয়া কবুল করো। এরপর শুরু হয়ে গেল সাইকেল প্রতিযোগিতা। একে একে সব বাচ্চারা যার যার সাধ্যমতো দ্রুত গতিতে সাইকেল চালিয়ে যাচ্ছে। হামিদও তার বাবার পুরনো সাইকেলটা নিয়ে যথাসাধ্য চেষ্টা করছে। এদিকে হামিদের মা নামাজের পাটিতে বসে বসে তার ছেলের জন্য দোয়া করছে। হামিদ এগিয়ে চলেছে। একে একে হামিদ সবগুলো সাইকেলকে পিছনে ফেলে সবার প্রথমে থাকা নাবিলের কাছে পৌঁছে যায়। যেতে যেতে হামিদ নাবিলকে ছাড়িয়ে সবার প্রথমে চলে যায়। যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ নাবিল দুষ্টুমি করে তার সাইকেলের মাথা দিয়ে হামিদের সাইকেলকে ধাক্কা মেরে দেয় আর হামিদ ধপাস করে পড়ে যায়। পরবর্তীতে তাকে দেখা যায় হসপিটালের বেডে। কে জানানো হয় সে দ্বিতীয় হয়েছে। এমন সময় সেখানে নাবিল চলে আসে। ওস্তাদজি, হামিদকে 2 নাম্বার নয়, হামিদকে 1 নাম্বার পুরস্কারটি দিন। আসলে হামিদ 1 নাম্বারই হচ্ছিল, আমি ওকে ইচ্ছা করে ধাক্কা মেরে ফেলে দেই। বিশ্বাস করুন ওস্তাদজি, এই অপরাধটি করে আমি একটু শান্তি পাচ্ছি না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই 1 নাম্বার পুরস্কারটি হামিদেরই পাওনা। আপনি 1 নাম্বার পুরস্কারটি হামিদকে দিন, আমাকে 2 নাম্বারটি দিন। ভাই হামিদ, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমাকে অনেক উপহাস করেছি। আমি জানি ভাই, তোমার এই সাইকেল খুব প্রয়োজন। দয়া করে আমাকে তুমি মাফ করে দাও। এভাবে বলো না নাবিল। আমার মা বলেন, যে বান্দা কোনো ভুল কাজ করে অনুশোচনায় পড়ে যায় আর ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ সে বান্দাকে খুব পছন্দ করেন। তোমার প্রতি আমার কোনো রাগ নেই। আজ থেকে আমরা বন্ধু। এরপর হামিদ প্রথম পুরস্কারটি পেয়ে খুব খুশি হয়, কিন্তু নতুন সাইকেলের পরিবর্তে একটি বাক্স নিয়ে বাড়ি ফিরে আসে আর তার মাকে ডাকতে থাকে। মা, মা, ও মা, মা, আমি প্রতিযোগিতায় জিতে গেছি। মা, মা, আমি প্রথম পুরস্কারটি পেয়েছি। মা, মা। কিন্তু বাবা, প্রথম পুরস্কার তো একটা আধুনিক সাইকেল ছিল, কিন্তু এই বাক্স? হ্যাঁ মা, আমি একটি আধুনিক সাইকেলই পুরস্কার পেয়েছিলাম, কিন্তু আমি সেই সাইকেলটি বিক্রি করে দিয়েছি আর তোমার জন্য একটা ডিজিটাল সেলাই মেশিন কিনে এনেছি। শুধু তাই নয় মা, আরো অনেকগুলো টাকাও বেশি হয়েছে। এখন আমাদের
আমাদের সংসার খুব ভালোই চলবে। আমি জানি মা, আমার নতুন সাইকেলের চাইতে তোমার নতুন সেলাই মেশিনটা খুব প্রয়োজন। মহাজন চাচা এই মেশিনের জন্য তোমাকে দিয়ে আর কাজ করাতে চান না। বিশ্বাস করো মা, আজ আমার নতুন সাইকেলের জন্য এতটুকু খারাপ লাগছে না, আমার খুব শান্তি লাগছে। আমি তোমার জন্য একটি নতুন সেলাই মেশিন কিনে আনতে পেরেছি। এখন থেকে তোমাকে আর এত কষ্ট করে কাজ করতে হবে না, তুমি খুব সহজেই অল্প সময়ে অনেক কাপড় সেলাই করতে পারবে। হামিদের এমন কাজ দেখে তার মা আর চোখের পানি ধরে রাখতে পারল না। সে হাউমাউ করে কেঁদে ফেললো আর আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো। হে আল্লাহ, হে আকাশের মালিক, হে জমিনের মালিক, নিশ্চয়ই তুমি সব দেখিতেছো। তুমি আমার হামিদকে এত জ্ঞান দিয়েছো, এত বুদ্ধি দিয়েছো। তোমার দরবারে লক্ষ লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মাবুদ। তুমি আমার হামিদকে দুনিয়ার এপারে এবং পরপারে শান্তিতে রেখো। আমি মা হয়ে আমার হামিদের জন্য দোয়া করছি। আমার হামিদ নিজের শখকে বিসর্জন দিয়ে মায়ের কষ্টকে বড় করে দেখেছে। হে আল্লাহ, আমি মা হয়ে আমার সন্তানের জন্য দোয়া করছি। তুমি আমার হামিদকে দুনিয়াতে অঢেল ধন সম্পদের মালিক বানিয়ে দিও আল্লাহ, পরপরে জান্নাতবাসী বানিয়ে দিও আল্লাহ। তুমি এই হতভাগা মায়ের দোয়া কবুল করে নিও আল্লাহ, আমিন। এভাবে মায়ের চোখের জল মাখানো দোয়া আল্লাহর আরশকে যেন কাঁপিয়ে তুলল। আল্লাহ পাক হামিদের মায়ের দোয়া কবুল করলেন। পরবর্তী সময়ে হামিদ শহরের একজন বিখ্যাত ব্যবসায়ে পরিণত হয়। অঢেল ধন সম্পদের মালিক করে দেন আল্লাহ হামিদকে। হামিদ নিজের মায়ের নামে অনেকগুলো মসজিদ মাদ্রাসা তৈরি করে দেয়। আখিরাতের জীবনে নিশ্চয়ই আল্লাহ হামিদকে জান্নাতবাসী করে দিবেন ইনশাআল্লাহ। ফাতেমা, সুমাইয়া, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে সবাই মায়ের দোয়ার ফজিলত সম্পর্কে বুঝতে পারে। দাদু, আজকের গল্পটি শুনে আমার চোখে জলই এসে গেল। আমার খুব ভালো লেগেছে। আমি অবশ্যই আমার মাদ্রাসার অন্যান্য বন্ধুদের সাথে এই গল্পটি শেয়ার করব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই। অন্য আরেকদিন তোমাদের জন্য নতুন একটি ইসলামিক গল্প নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান এবং আমলের সাথে রাখুন। চলো আমরা একসাথে বলি আমিন। আমিন।